বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের উইক 3 লেসন 2, এটা হচ্ছে ডেটা এন্ড সিগন্যাল নিয়ে কাজ। ম্যাক্সিমাম আমরা ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম এখানে দেখব। শুরুতে আমাদের আছে ট্রান্সমিশন এম্পায়ারমেন্ট। এম্পায়ারমেন্ট মানে হচ্ছে যে ক্ষতি, সহজ কথা। ট্রান্সমিশনের সময় কি ধরনের ক্ষতি হয়, কেন হয়, এগুলো নিয়ে এবং কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে এখানে। শুরুতে যেটা আছে, সিগন্যালস ট্রাভেল থ্রু ট্রান্সমিশন মিডিয়া। ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে আমাদের সিগন্যাল গুলো ট্রাভেল করে, হুইচ আর নট পারফেক্ট। ওখানে পারফেক্ট না মানে কিছু নয়েজ তৈরি হয়, কিছু ডেটা হয়, মানে লস হয়। তো দ্য ইমপারফেকশন কজেস সিগন্যাল ইম্পায়ারমেন্ট। এই যে মানে ইমপারফেকশনটা যে হওয়ার কারণ হচ্ছে এই সিগন্যাল ইম্পায়ারমেন্ট। This means that the signal at the beginning of the medium is not the same as the signal at the end of the medium. এটার মানে হচ্ছে এই যে ইমপারফেকশন, এটার মানে হচ্ছে সিগন্যালের শুরুতে যেমন ছিল, মিডিয়ামের শুরুতে সিগন্যালটা যেমন ছিল, একেবারে মিডিয়ামের শেষ অবস্থায় সিগন্যালটা ওই ধরনের থাকে না। হোয়াট ইজ সেন্ট ইজ নট হোয়াট ইজ রিসিভড। যেটা সেন্ড করা হয়েছিল ওটা রিসিভ করতে পারে না রিসিভার, পাই না। থ্রি কজেস অফ এম্পায়ারমেন্ট, তিনটা কারণ এই এম্পায়ারমেন্টের। প্রথম হচ্ছে অ্যাটেনুয়েশন, ডিস্টরশন এন্ড নয়েজ। এই তিনটা কারণে আমাদের সিগন্যালের ট্রান্সমিশনের এম্পায়ারমেন্ট হয়ে থাকে। এই যে কজেস অফ এম্পায়ারমেন্ট, সেই এম্পায়ারমেন্ট গুলো হচ্ছে এই যে এখানে অ্যাটেনুয়েশন, ডিস্টরশন এন্ড নয়েজ। ফার্স্টে আছে অ্যাটেনুয়েশন। অ্যাটেনুয়েশন মিন্স এ লস অফ এনার্জি। এনার্জির কিছু কি হয়, এনার্জি লস হয়। তো এনার্জি মানে ক্ষতি হয়, যে মিন্স অফ লস অফ এনার্জি। এনার্জির ক্ষতিটাই হচ্ছে আমাদের অ্যাটেনুয়েশন। ট্রান্সমিশনের সময় যে এনার্জির যে ক্ষতি হয় সেটা হচ্ছে আমাদের অ্যাটেনুয়েশন। সো হোয়েন এ সিগন্যাল, সিম্পল অর কম্পোজিট, সিম্পল সিগন্যাল হতে পারে অথবা কম্পোজিট সিগন্যাল হতে পারে, ট্রাভেলস থ্রু এ মিডিয়াম, একটা মিডিয়ামের ভিতরে ট্রাভেল করে, it loses some of its energy in overcoming the resistance of the medium. তো সে কি হারায়? it loses some of its energy, তার কিছু এনার্জি সে হারায়। overcoming the resistance of the medium, মিডিয়ামের যে রেজিস্ট্যান্স থাকে, যে বাধাটা থাকে, সেটা ওভারকাম করার কারণে এটা কি হয়, কিছু সে তোমার তার এনার্জি সে হারায়। দ্যাট ইজ হোয়াই, এই কারণে এ ওয়্যার ক্যারিং ইলেকট্রিক সিগন্যালস গেট ওয়ার্ম, যে এই কারণে এই ওয়্যার, একটা ওয়্যার যেটা মানে মেটালিক যে ওয়্যারটা, সেই ওয়্যারটা ক্যারিং ইলেকট্রিক সিগন্যাল, একটা ইলেকট্রিক সিগন্যাল ক্যারি করে, গেটস ওয়ার্ম। একটা পর্যায়ে সে কি হয়, মানে ওই যে ইলেকট্রিক সিগন্যাল ক্যারি করার কারণে সে একটু গরম হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়। ইফ নট হট, মানে যদি গরম না হয়, আফটার এ হোয়াইল, কিছু সময় পরে তো সে গরম হয়ে যায়। মানে এক কথা হচ্ছে যে এই যে রেজিস্ট্যান্স, যে এনার্জি লুজ হলো তার রেজিস্ট্যান্সের কারণে, এই কারণে কি হয়, যে তার ওই কপার ওয়্যারটা এক কথায় তোমার একটু হট হয়ে যায়। সাম অফ দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইন দ্য সিগন্যাল ইজ কনভার্টেড টু হিট। তো এর ভিতরে কি হচ্ছে, ইলেকট্রিক্যাল কিছু ইলেকট্রিক্যাল সিগন্যাল তোমার হিটে কনভার্ট হয়ে যায়। দ্য কম্পেনসেট মানে ক্ষতিপূরণ। টু কম্পেনসেট ফর দিস লস, এই ক্ষতিপূরণ হিসাবে, ক্ষতিপূরণের জন্য amplifiers are used to amplify the signal. ওই সিগন্যালকে তাকে amplify করার জন্য amplifier এখানে ইউজ করা হয়। The following figure shows the effect of the attenuation and amplification. এই নিচের ফিগারটা আমাদের amplification এবং attenuation এর এক্সাম্পল আছে, এখানে দেখাচ্ছে। হচ্ছে this is the original signal, this 1 point, this 2 and point number 3, and this is transmission medium. Actually this is the original signal, এবং এটা this is attenuated signal, মানে এখানে তোমার কিছু সিগন্যাল লস হয়েছে, তাই না? তার এনার্জি কিছু, সে some energies are loses, কিছু এনার্জি সে হারিয়েছে এখানে। তো আবার এখানে অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়েছে বিকজ টু অ্যাম্পলিফাই দিস সিগন্যাল, এই সিগন্যালটিকে অ্যাম্পলিফাই করার জন্য আমরা এখানে মাঝখানে অ্যাম্পলিফায়ার ইউজ করেছি, এবং অ্যাম্পলিফাইড সিগন্যাল, মানে অরিজিনাল সিগন্যালটা সে কিন্তু আবার পেয়েছে বিকজ অফ অ্যাম্পলিফাইং।
অ্যামপ্লিফাই করার কারণে সে এই অরিজিনাল সিগন্যালটা আবার ফেরত পেয়েছে। তাহলে আমরা অ্যাটেনুয়েশনটা বুঝলাম, অ্যাটেনুয়েশনের বিষয়টা। এখন আমরা দেখো এটা ডেসিবেল দেখব। ডেসিবেল হচ্ছে কি, টু শো দ্যাট এ সিগন্যাল হ্যাজ লস্ট অর গেইনড স্ট্রেংথ। হ্যাঁ, একটা সিগন্যাল তার যে শক্তিটা কতটুকু হারায় এবং কতটুকু গেইন করে, এটা আমরা এই ডেসিবেলের মাধ্যমে দেখে থাকি। who use the concept of the decibel, যে ডিবি আমরা বলি আচ্ছা। এরপরে the decibel measures the relative strength of two signals, মানে দুইটি সিগন্যালের যে রিলেশনশিপ সেই স্ট্রেংথটাকে সে কি করে, মেজার করে। or a signal at two different points, অথবা কি একটা সিগন্যালের দুইটা যে আলাদা আলাদা পয়েন্ট আছে ওই দুইটা পয়েন্টের স্ট্রেংথটা সেই মেজার করে। So the decibel is negative if a signal is attenuated and positive if a signal is amplified. So decibelটা নেগেটিভ হবে কখন, যখন আমার সিগন্যালটা অ্যাটেনুয়েটেড হয় তখন হবে নেগেটিভ, আর যখন সিগন্যালটা আমার পজিটিভ হবে মানে দ্যাট মিন্স তখন আমার সিগন্যালটা অ্যামপ্লিফাইড। আচ্ছা, এখন এখানে ডিবি ইকুয়াল টু 10 log base 10 p2 by p1। p2 এবং p1 হচ্ছে দুইটা পয়েন্ট, এই যে আমরা এখানে বললাম যে টু ডিফারেন্ট পয়েন্টস, এই দুইটা পয়েন্টকে আমরা p1 এবং আরেকটা পয়েন্ট p2 হিসেবে বলতেছি। কিন্তু ডেসিবেলটা ক্যালকুলেট করি আমরা এইভাবে, where p1 and p2 are two powers of the signal at points 1 and points 2 respectively। এরপরে আমাদের পরে যেটা আছে সেটা হচ্ছে, তো আমরা একটা एग्जांपल দেখি। এখানে एग्जांपल 1 যেটা, suppose a signal travels through a transmission medium and its power is reduced to 1/2। একটা সিগন্যাল ট্রাভেল করতেছে একটা ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে এবং তার পাওয়ারটা কি রিডিউস, কমে আসছে 1/2, কমে আসছে। আচ্ছা, this means that p2 is 1/2 p1। আচ্ছা, তার মানে সিগন্যালটা প্রথমে যেমন ছিল ঠিক কমে অর্ধেক কমে আসছে। আচ্ছা, p2 এর অর্ধেক কমে আসছে, এটাই বলতেছে আর কি, যা ছিল তার অর্ধেক কমে আসছে, মানে p2 এর অর্ধেক এটা। এখন in this case the attenuation or loss of power can be calculated as 10 log 10 p2 by p1। তাহলে কমে আসছে কে, p1 এর অর্ধেক, তাই না? p2 টা কমে আসছে p1 এর অর্ধেক, এটাই বলছে 0.5 p1 বাই p1। p1 কেটে দিলে এটা আমরা রেজাল্ট পাই -3 dB। তো এই -3 dB একটা কনস্ট্যান্ট, আমরা এটা খেয়াল রাখি। লস অফ 3 dB, that means -3 dB is equivalent to losing 1/2 of the power। মানে -3 dB যখন আমরা পাবো তখন হচ্ছে টোটাল পাওয়ারের 1/2 সে কমবে, এটাই হলো 1/2 কমার অর্থ হচ্ছে -3 dB। তার মানে এটা সে অ্যাটেনুয়েটেড। আচ্ছা, সিগন্যাল এটা কিন্তু অ্যাটেনুয়েটেড সিগন্যাল, যেহেতু মাইনাস আমরা ডিবিটা মাইনাস পেয়েছি। এটা দেখো যে দ্বিতীয় নম্বর एग्जांपल, সিগন্যাল ট্রাভেলস থ্রু অ্যান অ্যামপ্লিফায়ার, একটা অ্যামপ্লিফায়ারের মাধ্যমে এসে ট্রান্সফার হচ্ছে and its power is increased, power increases 10 times। This means that p2 equals to 10 p1, তাই না? মানে p1 এর 10 গুণ সে কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, এজন্য p1 এর সাথে এটা মাল্টিপ্লাই করা হয়েছে। In this case the amplification gain of the power can be calculated as 10 log 10 p2 by p1, 10 log p1 by p1। তো p1 কোন মাইনাস গেলে আমাদের রেজাল্ট হচ্ছে এটা 10 dB। আচ্ছা, তো এখানে কিছু লগ ক্যালকুলেটর আছে, আমরা লগ সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি। তোমরা জাস্ট পয়েন্টগুলো ওখানে বসালেই হচ্ছে। এটা দেখো एग्जांपल 3, one reason that engineers use the decibel to measure the changes in the strength of a signal। একটা সিগন্যালের স্ট্রেংথ চেঞ্জ হয়, এটার জন্য যে তারা মেজার করার জন্য ডেসিবেল ইউজ করে ইঞ্জিনিয়ার, তার কারণ হলো সেটা বলতে হবে সিগন্যাল দ্যাট ডেসিবেল নাম্বার ক্যান বি অ্যাডেড। ডেসিবেল নাম্বারটা কি করা যায়, অ্যাড করা যায়, অর সাবট্রাক্টেড অথবা মাইনাস করা যায়, আলাদা বাদ দেওয়া যায়। when you are measuring several points cascading instead of just two। ক্যাসকেডিং শব্দের অর্থ হলো যে অনেকগুলো জিনিস মিলে যখন আমরা কিছু কয়েকটা করি সেটাকে ক্যাসকেডিং বলে। ধরো 4টা সার্কিট মিলে আমরা একটা সার্কিট তৈরি করলাম, এটাকে ক্যাসকেডিং সার্কিট বলে। তো এখানে যদি 3-4টা পয়েন্ট মিলে যদি আমরা একটা কোনো কাজ করি, একটা ক্যালকুলেশন করি, সেটাকে আমরা বলতেছি
ক্যাসকেডিং পয়েন্টস। এটা এই জন্য বলছে যে when we are measuring several points instead of 2 points, দুইটা পয়েন্টের পরিবর্তে যখন আমরা several points নিয়ে ক্যালকুলেট করতেছি, several pointsটা ক্যাসকেডিং। আচ্ছা, ইন ফিগার এত এখানে দেখো নিচে আছে যে ট্রাভেল ফ্রম 1 পয়েন্ট টু 4 পয়েন্ট, পয়েন্ট 1 থেকে 4 নম্বর পয়েন্টে তারা কি হচ্ছে ট্রাভেল করতেছে। ইন দিস কেস দ্য ডেসিবেল ভ্যালু ক্যান বি ক্যালকুলেটেড অ্যাজ ডিবি -3 +7 -3 +1। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তার ডিবি হচ্ছে -3, এটা ধরো ডিবিটা তার অ্যাটেনুয়েটেড, এখানে একটা অ্যাম্পলিফাইড হয়েছে এবং সেটা 7 ইনক্রিজ হয়েছে ডিবিটা, এখানে এসে আবার অ্যাটেনুয়েটেড হয়েছে -3। এখন এই টোটাল ক্যালকুলেশনটা কিভাবে করছে? টোটাল ক্যালকুলেশন হচ্ছে যে -3 +7 -3, তখন রেজাল্ট হলে কি টোটাল মিলে তার ডিবি হচ্ছে 1। তো এই যে প্লাস মাইনাস করা যায় এই সুবিধার কারণেই একটা রিজন যার কারণে ইঞ্জিনিয়ার্সরা তোমার ডেসিবেল ক্যালকুলেট করে তোমার শক্তি এই আমাদের পাওয়ারের সিগন্যালের স্ট্রেনথটা ক্যালকুলেট করার জন্য। আচ্ছা, দ্বিতীয় হলো এক্সাম্পল 4, এটা ওই একই জিনিস, তোমরা একটু এক্সাম্পলটা দেখবা, এখানে উত্তর সহ দেওয়া আছে, যদি কোনো প্রবলেম হয় আমার থেকে সলভ করে নিবা। আচ্ছা, 5 নম্বর এক্সাম্পল সেম টাইপের, তাই জাস্ট কিছু জিনিস এখানে দেওয়া আছে, ডেসিবেল, কিলোমিটার, ডিবি বাই কিলোমিটার, কিছু হিসাব আছে, ওই হিসাব এখানে রেজাল্টে দেওয়া আছে, তোমরা একটু ক্যালকুলেশনটা দেখবা। আচ্ছা, এরপরে যেটা আছে আমরা ডিস্টরশন হচ্ছে তোমার যে, আচ্ছা আমরা এখান থেকে দেখি সরাসরি। Distortion means that the signal changes its form or shape. তার মানে ডিস্টরশন হচ্ছে আমাদের যেই সিগন্যালটা, সেই সিগন্যালের ফর্ম বা শেপটা পরিবর্তন হয়ে যায় এই ডিস্টরশনের কারণে। তো ডিস্টরশন occur in composite signal made of different frequencies. আচ্ছা, এখন দেখো each signal component has its own propagation speed, প্রত্যেকটা সিগন্যালের নিজস্ব propagation speed আছে through a medium, and therefore its own delay in arriving at the final distortion. তো এখন ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছানোর সময় তার কিছু অ্যারাইভ করে, যখন ফাইনাল ডেস্টিনেশনে তখন কিছু ডিলে তৈরি হয়। আচ্ছা, তার মানে এই ডেস্টিনেশনের কারণে এই ডিলেটা তৈরি হচ্ছে। এখন এখানে আমাদের দেখো একটা কম্পোজিট সিগন্যাল, এটা কম্পোজিট সিগন্যাল সেন্ট হচ্ছে, এই যে এটা কম্পোজিট সিগন্যাল, এটা এট সেন্টার লেভেল। এই সিগন্যালটা 3 ভাগ হয়েছে, এটা। আচ্ছা, কম্পোনেন্টস ইন ফেজ, এই ফেজটা দেখো বলছে যে চেঞ্জ ইন ইটস ফর্ম অর শেপ, তার শেপটা পরিবর্তন হয়। তার মানে এই যে এখান থেকে এইদিকে আসবে, তারপর ধরো এই যে এখান থেকে এইদিকে আসবে, তাই না? এবার ধরো এই যে এখান থেকে শুরু এভাবে আসবে, এখান থেকে শুরু এইদিকে আসবে। তো এটা হচ্ছে কম্পোনেন্ট ইন ফেজ আমাদের যেই, তো এইটা যখন রিসিভার এন্ডে আসছে তখন কিছু দেখো এইটা এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। দ্বিতীয়টা দেখো এখান থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে শুরু, দ্বিতীয়টা এখানে শুরু হয়েছিল, এখানে শুরু হচ্ছে এটা, তার মানে ফেজটা একটা পরিবর্তন হলো। থার্ড যেটা, সেটা এখান থেকে শুরু হয়েছিল, বাট এইখানে এসে এট রিসিভার এন্ড এসে শুরু হয়েছে কি দেখো, জাস্ট অপোজিট এন্ড থেকে, নিচ থেকে শুরু হচ্ছে। এটা কিন্তু শুরু ছিল উপর দিক থেকে, এইভাবে আসতেছিল, এখানে এসে এইটাই হচ্ছে আমাদের ডিস্টরশন, যে সিগন্যাল চেঞ্জেস ইটস ফর্ম অর শেপ, এটা তার শেপটা পরিবর্তন হলো আর কি। আর কম্পোজিট সিগন্যাল রিসিভড হচ্ছে কি দেখো, এটা মানে এখানে যে সিগন্যাল যে স্ট্রেংথটা ছিল এখানে কিন্তু সেটা নাই, শেপ পরিবর্তন হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে ছিল আমাদের ডিস্টরশন। পরবর্তীতে যেটা, এটা নয়েজ ইজ অ্যানাদার কজ অফ ইম্পায়ারমেন্ট, তার যে আমাদের যে ক্ষতি হচ্ছে এটা আলাদা অন্য একটা কারণ। Several types of noise আছে, such as thermal noise, induced noise, crosstalk and impulse noise. আচ্ছা, maybe cropped at the signal, এইসব নয়েজের কারণে সিগন্যালে এটা ক্রপড হয়, ক্ষতি হয় সিগন্যালে। আচ্ছা, এখন থার্মাল নয়েজ, প্রথম যেটা থার্মাল নয়েজ is the random motion of electrons in a wire, একটা ওয়্যারের মধ্যে তোমার ইলেকট্রনের র্যান্ডম মানে তো জানো এলোমেলো গতি, হ্যাঁ, যত্রতত্র গতি
ওয়্যারের ভিতর ইলেকট্রনের একটা যত্রতত্র গতি, ধরো কপার ওয়্যার দিয়ে ডাটা ট্রান্সফার হচ্ছে, ওই কপার ওয়্যারের ভিতর ইলেকট্রনের একটা র্যান্ডম মুভমেন্ট, র্যান্ডম মোশন। আচ্ছা, তো এটা হচ্ছে থার্মাল নয়েজ, হুইচ ক্রিয়েটস অ্যান এক্সট্রা সিগন্যাল। এই যে র্যান্ডম যে একটা মোশন হচ্ছে ইলেকট্রনের ইনসাইড দ্য ওয়্যার, এইটার কারণে কি হচ্ছে, হুইচ ক্রিয়েটস অ্যান এক্সট্রা সিগন্যাল, এর কারণে একটা এক্সট্রা সিগন্যাল তৈরি হচ্ছে, নট অরিজিনালি সেন্ড বাই দ্য ট্রান্সমিটার, যেটা ট্রান্সমিটার অরিজিনালি এটা সেন্ড করে নাই। তাহলে এই যে কি একটা অতিরিক্ত সিগন্যাল তৈরি হলো বিকজ অফ র্যান্ডম মোশন অফ ইলেকট্রনস ইন দ্য ওয়্যার, এটা হচ্ছে থার্মাল নয়েজ। আচ্ছা, ইনডিউসড নয়েজ কি? ইনডিউসড নয়েজ হচ্ছে comes from the source such as motors and appliances. এটা সোর্স থেকে আসে। সোর্স মানে ধরো যে মোটর যেখান থেকে ডাটাটা আমাদের পাঠাচ্ছে, ট্রান্সমিটার যেটা ডাটাটা পাঠাচ্ছে, ওইটা ট্রান্সমিটারটা আমাদের এখানে সোর্স, ওই সোর্স থেকে আসলে এই ইনডিউসড নয়েজটা তৈরি হয়, ওখান থেকে আসে, এটা বলতেছে। দিস ডিভাইসেস অ্যাক্ট অ্যাজ আ সেন্ডিং অ্যান্টিনা। ওই যে সেই ডিভাইসটা কি হয়, তোমার একটা সেন্ডিং অ্যান্টিনা হিসেবে কাজ করে, এন্ড দ্য ট্রান্সমিশন মিডিয়াম অ্যাক্টস অ্যাজ এ রিসিভিং অ্যান্টিনা, এবং ট্রান্সমিশন মিডিয়ামটা একটা রিসিভিং অ্যান্টিনা হিসেবে কাজ করে। তাহলে এই যে ইনডিউস নয়েজটা কোথা থেকে আসলো? সোর্স থেকে আসলো। আর তোমার এই যে সোর্সের যেই ডিভাইসগুলো, মোটরগুলো, এটাতে একটা সেন্ডিং এন্টিটি হিসেবে কাজ করে, একটা রিসিভিং এন্টিটি হিসেবে কাজ করে। তো এইটা ইনডিউস নয়েজ গেল। ক্রসটক কি? ক্রসটক ইজ দ্য ইফেক্ট অফ ওয়ান ওয়্যার অন দ্য আদার। মানে কি হয় সেটা আমি পরে বলতেছি। ইফেক্ট অফ ওয়ান ওয়্যার অন দ্য আদার মানে একটা ওয়্যারের, ওখানে যে ওয়্যার তার থাকে, ওই একটা তারের সাথে অন্য তারের একটা তোমার একটা প্রভাব পড়ে, একটা তারের উপর আরেকটা তারের ধরে একটা প্রভাব পড়ে, হ্যাঁ, ইফেক্টটা একটা। সেটা কি? ওয়ান ওয়্যার অ্যাক্টস অ্যাজ এ সেন্ডিং এন্টিনা, একটা ওয়্যার সেন্ডিং এন্টিনা হিসেবে কাজ করে, আদার ওয়্যার অ্যাজ রিসিভিং এন্টিনা। তার মানে ওখানে যেই একটা ওয়্যারের উপর আরেকটা ওয়্যারের যে একটা ইফেক্ট পড়তেছে, একটা ওয়্যার সেন্ডিং এন্টিনা হিসেবে কাজ করে, আর একটা ওয়্যার রিসিভিং এন্টিনা হিসেবে কাজ করে। এরপরে কি হয়? ক্রসটকটা হয়ে থাকে। আর কি ইম্পালস নয়েজ is a spike, a signal with high energy in a very short time. মানে আমাদের যেই ট্রান্সমিশনটা মিডিয়ামের ভিতরে হঠাৎ করে একটা কি হয়, হাই লেভেলের একটা এনার্জি চাই, হাই এনার্জি জেনারেট করে, এবং সেটা খুব শর্ট টাইমের জন্য। এই যে হাই এনার্জি সে জেনারেট করলো, এইটার কারণেই হচ্ছে তোমার কি হয়, ইম্পালস নয়েজটা তৈরি হয়। তো দ্যাট কামস ফ্রম দ্য পাওয়ার লাইন, এটা আমাদের যে পাওয়ার লাইন থাকে, সেই পাওয়ার লাইন থেকে এটা আসে, অথবা লাইটনিং এন্ড সো অন। এই ধরনের কারণে আমাদের ইম্পালস নয়েজটা তৈরি হয়ে থাকে। তাহলে আমরা আশা করি নয়েজটা যে চারটা নয়েজ, থার্মাল নয়েজ, ইনডিউসড নয়েজ, ক্রসটক এবং ইম্পালস নয়েজ, এই চারটা নয়েজ সম্বন্ধে আমরা একটু আলোচনা করলাম এখানে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এটা দেখো একটা নয়েজ, 0.1 0.2 transmitted this one, এবং there is actually noiseless signal and there is a noise হওয়ার কারণে এখানে বড় হয়েছে, এখানে বেড়ে গেছে। ইম্পালস নয়েজ হতে পারে, ইনডিউস নয়েজ হতে পারে, ক্রসটক হতে পারে, আচ্ছা, থার্মাল নয়েজ হতে পারে। এই নয়েজের কারণে তোমার কি হলো, এই অবস্থাটা। তারপর রিসিভার আবার ফাইনালি সে কি করছে, ধরো এটা রিসিভ করছে, দেখো এটার যে শেপ ছিল এটা কিন্তু সেই শেপে নাই, পরিবর্তন হয়ে গেছে, তাই না, বিকজ অফ নয়েজ। আচ্ছা, এখন এখানে আমরা সিগন্যাল টু নয়েজ রেশিও এইটা আমরা দেখব, যে প্রসেসর সিগন্যাল এসএনআরটা কি? এসএনআর ইজ দ্য স্ট্যাটিস্টিক্যাল রেশিও অফ পাওয়ার অফ সিগন্যাল। একটা সিগন্যালের এটা একটা যে স্ট্যাটিস্টিক্যাল রেশিও অফ পাওয়ারের, সিগন্যালের পাওয়ারের একটা স্ট্যাটিস্টিক্যাল রেশিও। সিগন্যাল তার যে পাওয়ারের স্ট্যাটিস্টিক্যাল রেশিও হচ্ছে এসএনআর টু পাওয়ার অফ দ্য নয়েজ, এবং সেটা কার সাথে? নয়েজের সাথে। টু পাওয়ার অফ দ্য নয়েজের পাওয়ারের সাথে তোমার সিগন্যাল অফ পাওয়ারের তোমার একটা রেশিও, স্ট্যাটিস্টিক্যাল রেশিও। তার মানে কম্পেয়ারটা কার সাথে করবে? যে সিগন্যালের পাওয়ারের সাথে তার কম্পেয়ার হবে নয়েজের পাওয়ারের, তাই না? এই যে দেখো, রেশিও অফ পাওয়ার অফ দ্য সিগন্যালের পাওয়ারের রেশিও কার সাথে? দ্য পাওয়ার অফ দ্য নয়েজের পাওয়ারের। তার মানে এক কথায় সিগন্যালের পাওয়ার এবং নয়েজের পাওয়ারের রেশিওটাই হচ্ছে এসএনআর, সহজ হিসাবে। আচ্ছা, এখন আমরা দেখি এসএনআর ডিবি। তো এসএনআর ডিবি ইকুয়াল টু 10 log base 10 এসএনআর, 10 log base 10 এসএনআর। এটা হচ্ছে আমাদের
তোমার ইন ডেসিবেল ইট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ফলোজ। এটা আমরা এক্সপ্রেস করে থাকি এইভাবে, এটা আমরা খেয়াল রাখবো। তার মানে একটা হলো দেখো এসএনআর একটা, আবার এসএনআর ডিবি, দুইটা জিনিস কিন্তু, এটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এসএনআর ডিবির ক্যালকুলেশন হচ্ছে এটা, আর এসএনআরটা আমরা আলাদাভাবে পাবো। আচ্ছা, এখন দেখো এক্সাম্পল, দ্য পাওয়ার অফ এ সিগন্যাল ইজ 10 মিলিওয়াট and the power of the noise is 1 microwatt. তার মানে সিগন্যালের পাওয়ারটা হচ্ছে এত মিলিওয়াট আর নয়েজটা হচ্ছে এত মিলিওয়াট মাইক্রোওয়াট। হোয়াট ইজ দ্য ভ্যালুজ অফ এসএনআর এন্ড এসএনআর ডিবি? তাহলে এসএনআর এবং এসএনআর ডিবিটা কি? তো এসএনআরটা যদি আমরা সহজে ক্যালকুলেট করি, এসএনআরটা যদি আমরা করি তাহলে দেখো এটা এখানে যেভাবে ক্যালকুলেশনটা করেছে যে 1 মাইক্রোওয়াট সমান কত, মানে আমাদের 1, এটা তো মিলিওয়াট তাই না, মিলিওয়াটকে তখন মাইক্রোওয়াটে কনভার্ট করেছে, যে মাইক্রোওয়াট বাই, যেহেতু এটা রেশিও তুলনা মানে পাওয়ারের সাথে তোমার নয়েজের, এটা তো সিগন্যাল পাওয়ার আর এটা হচ্ছে নয়েজ পাওয়ার, তাহলে এই সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার, ঠিক আছে? তো এটা হলো তাই, সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার। তো এটা কি তোমার এখানে এটা মিলিওয়াট কে মাইক্রোওয়াটে কনভার্ট করা হয়েছে, যে 10, তো তাহলে 1 মিলিওয়াট সমান 1000, 1 মিলিওয়াট সমান 1000 মাইক্রোওয়াট। তো এটা ওইভাবে ক্যালকুলেট করা হয়েছে, নিচে 1, এটা মাইক্রোওয়াট হবে, মিলিওয়াট না মাইক্রোওয়াট। আচ্ছা, 1 মাইক্রোওয়াটই তো এটা। পরবর্তী আসছে কি আমার এসএনআরটা কি 10,000, এটা হচ্ছে রেজাল্ট। আর এসএনআর ডিবি কি 10 লগ 10, এই 10,000টা, তারপর আমরা এটা রেজাল্ট পেয়েছি। এটা লগারিদম লগ ক্যালকুলেটরে আমরা ইউজ করলে এই রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসো দেখো তোমার দ্বিতীয় আরেকটা, the values of SNR and SNR DB for noiseless channel. noiseless চ্যানেলের ক্ষেত্রে সলিউশনটা কি SNR equal to signal power by 0 এবং এটা রেজাল্ট ইনফিনিটি, এটা SNR DB 10 log দিল ইনফিনিটি equal to infinity. Actually we can never achieve this ratio in real life. It is an ideal. বলছে বাস্তব জীবনে আমরা এই ধরনের কোনো রেশিও পাই না। আচ্ছা, রিয়েল লাইফে এটা পাওয়া যায় না। এখন দেখো ডেটা রেট লিমিটস। তো এই ডেটা রেট লিমিটে আমরা যে জিনিসগুলো এখানে দেখবো সেটা হচ্ছে ব্যান্ডউইথ অ্যাভেলেবল, the level of the signals we use, the quality of the channel. এই তিনটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ ডেটা রেট লিমিটের ক্ষেত্রে আমরা দেখব। আচ্ছা, দ্বিতীয় হলো যে 2 theoretical formulas were developed to calculate the data rate. ডেটা রেট গুলো ক্যালকুলেট করার জন্য দুইটা থিওরিটিক্যাল ফর্মুলা ডেভেলপ করা হয়েছে। একটা হলো নিকুয়েস্ট ফর এ নয়েজলেস চ্যানেল আর শ্যানন ফর এ নয়েজি চ্যানেল। তার মানে এই যে ডেটা রেটটা আমরা যে ক্যালকুলেট করবো দুইটা ফর্মুলা, একটা নিকুয়েস্টের, তো নিকুয়েস্ট হচ্ছে যেটা নয়েজলেস চ্যানেলের ফর্মুলা ক্যালকুলেট করে থাকে, আর শ্যানন হচ্ছে তোমার নয়েজি চ্যানেল। তার মানে এই দুইটা আমরা খেয়াল করবো, নয়েজলেস নিকুয়েস্ট, নয়েজি চ্যানেল, শ্যানন। আচ্ছা, এখন দেখো নয়েজলেস চ্যানেল নিকুয়েস্ট বিট রেট এটা। তো ফর নয়েজলেস চ্যানেল দেখো নিকুয়েস্ট বিট রেটটা হচ্ছে c equals to 2b log 2l। c হচ্ছে চ্যানেল ক্যাপাসিটি, মানে আমাদের টোটাল যে চ্যানেল দিয়ে কি পরিমাণ ডেটা যেতে পারে, b হচ্ছে ব্যান্ডউইথ ইন হার্জ, log 2 তো আমরা জানি, l হচ্ছে l is the number of signal levels used to represent data। l হচ্ছে নাম্বার অফ সিগন্যাল লেভেল, আমরা গত ক্লাসে যে লেভেলটা দেখে আসলাম, সিগন্যাল লেভেল দেখলাম, সেই লেভেল হচ্ছে এটা। আচ্ছা, এখন আমরা এখানে একটা एग्जांपल দেখি, কনসিডার নয়েজলেস চ্যানেল উইথ এ ব্যান্ডউইথ অফ 3000 হার্জ 3000 হার্জ ট্রান্সমিটিং এ সিগন্যাল উইথ টু সিগন্যাল লেভেলস। সিগন্যাল লেভেল হচ্ছে দুইটা। আচ্ছা, বাইনারি সিগন্যাল অ্যাকচুয়ালি, তো দুইটা সিগন্যাল লেভেল মানে একটা বিট ট্রান্সফার হতে পারে, আমরা এটা কিন্তু মনে আছে আমাদের। দ্য ম্যাক্সিমাম বিট রেট ক্যান বি ক্যালকুলেটেড অ্যাজ, দ্য বিট রেটটা কি 2, তোমার যেহেতু আমাদের সিগন্যাল লেভেল দুইটা, 2 ইনটু মানে এই যে সরি ওই আমার একটু ভুল হয়েছে, এইটা হচ্ছে এই 2 ফর্মুলা 2, তারপরে 300 ব্যান্ডউইথ হলো ব্যান্ডউইথ পরেরটা, তো ব্যান্ডউইথ হচ্ছে আমাদের 3000 ইনটু লগ 2 এখন এই যে এল, এই 2টা কি বলছে, এল ইজ দ্য নাম্বার অফ সিগন্যাল লেভেল। তাহলে এখানে আমাদের সিগন্যাল লেভেল কত 2, সেটা হচ্ছে এই 2, তো এটা হচ্ছে আমাদের বিট হচ্ছে 6000 বিপিএস, এই পরিমাণ ডেটা সে ট্রান্সফার করতে পারবে।
আচ্ছা, নয়েজলেস চ্যানেল দিয়ে এটা। এখন দেখো দ্বিতীয় বলছে কনসিডার দ্য সেম নয়েজলেস চ্যানেল ট্রান্সমিটিং এ সিগন্যাল উইথ ফোর সিগন্যাল লেভেলস। হ্যাঁ, ইচ লেভেল ফর ইচ লেভেল উই সেন্ড 2 বিটস। এটা আমরা জানি যে যেহেতু 4 সিগন্যাল লেভেল আমরা 2 বিট করে ট্রান্সফার করব। আচ্ছা, দ্য ম্যাক্সিমাম বিট রেট ক্যান বি বিট 3 2 ইনটু 3000 গুণ log to 4। 4 মানে যে 4 লেভেলস, এই কারণে 4, যে 4 সিগন্যাল লেভেলস, এই কারণে কিন্তু এখানে 4। এটা হচ্ছে এল, এটা ক্যালকুলেট করেছে, সহজ খুবই ক্যালকুলেশনটা। আচ্ছা, তো তোমরা এইটা কি হচ্ছে, we need to send 250 kbps over a noiseless channel। এবার আমাদের বলছে এত kbps আমরা ডেটা পাঠাবো, বিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে এত kbps ডেটা যাবে ওভার এ noiseless channel with a bandwidth of 20 kilohertz bandwidth। How many signal levels do you need? আমাদের কতগুলো সিগন্যাল লেভেল লাগবে, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তো এখানে নিউক্লিয়াসের ফর্মুলা, তার মানে 265 kbps, এটাকে তোমার বিটে ক্যালকুলেট করেছে 1000 দ্বারা গুণ করার করে, 1000 দ্বারা গুণ করে আমাদের তোমার এত বিট হয়েছে, এত বিট পার সেকেন্ড। তার মানে এটা হচ্ছে আমাদের সূত্র কি, এই সিটা চ্যানেল ক্যাপাসিটি সি। তো সেটা হলো আমাদের এখানে দেওয়া আছে, এত কেবিপিএস আমরা পাঠাতে পারি। তো সেই সি এটা 2 ফর্মুলা 2, এত কিলো হার্জ কি হার্জে 1000 দিয়ে গুণ করে হার্জে পরিণত করছে, ইনটু লগ টু এল, এই এলটা আমাদের লাগবে। এখন এল এখানে সহজভাবে ক্যালকুলেট করে ফেলছে যে এল সমান 2 পাওয়ার 6 এত, অ্যাকচুয়ালি 98 লেভেলস। এখানে যেটা হলো, এইটাকে যদি আমরা এখানে যদি আমরা পাওয়ার করি তাহলে তো তোমার ধরো 64 এর কিছু বেশি আসার কথা। অ্যাকচুয়ালি এটা কিন্তু পাওয়ার না, এটা অ্যাকচুয়ালি কি না বলো, এটা পাওয়ার হিসাব আসে না, 2 পাওয়ার না। এখানে বলতেছে সেটা দেখো, সিন্স দিস রেজাল্ট ইজ নট অফ পাওয়ার অফ 2, এই রেজাল্টটা কিন্তু 2 এর পাওয়ারের জন্য না। উই নিড টু either ইনক্রিজ দ্য নাম্বার অফ লেভেলস, আমাদের এখানে নাম্বার অফ লেভেল ইনক্রিজ করতে হবে, হ্যাঁ, অর রিডিউস দ্য বিট রেট, অথবা বিট রেটটা কমাতে হবে। আচ্ছা, ইফ ইউ হ্যাভ 128 লেভেলস হয়, বিট রেট হবে এত। ইফ ইউ হ্যাভ এত লেভেলস, দ্য বিট রেট ইজ 240 kbps। এখন কোশ্চেন হলো যে স্যার এইটা কিভাবে আসলো আমাদের, যে আমরা কিভাবে এটা পেলাম যে আমরা উই নিড either increase the number of bit level or reduce the number of levels or reduce the bit rate। বিট রেট কে কমাতে হবে অথবা লেভেল কে ইনক্রিজ করতে হবে, তাই না? if we have 128 levels যদি থাকে, the bit rate হচ্ছে 280 kbps। এখন এই ক্যালকুলেশনটা আমাদের এই যে এইখান থেকে বের করে আনতে হবে। দেখো এখানে 12000 বিপিএস, তো তার লেভেল কত, 4, তাই না? এখন এইখান থেকে কিন্তু আমরা বের করতে পারি যে 12000 বিপিএস তার লেভেল 4, তাহলে এত বিপিএস এর লেভেল কত হবে? ক্যালকুলেশন খুব সহজ। আমরা যদি এটা তোমার করি, আমরা একটু ঐকিক নিয়মে একটু দেখাই তোমাকে। ঐকিক নিয়মে যদি আমরা দেখাই এখানে, যে ধরো আমরা এখানে একটা এইখানে আমি দেখাই তোমাকে। আমরা বলতে যাচ্ছি যেটা, যে একটু লেখাটা আমি ছোট করে নিই, আমি 12তে নিলাম। আমরা বলতে, যেহেতু আমরা আগের প্রবলেমটা সলভ করেছি অ্যাকচুয়ালি, হ্যাঁ, আগের একটা প্রবলেম আমরা সলভ করেছি যে 12000 বিপিএস, তাই না? বিপিএস এর জন্য লাগছে আমাদের হচ্ছে 4 লেভেলস, এল ই এল এস, তাই তো? তাহলে ঐকিক নিয়মে একেবারে সহজ ঐকিক নিয়মেই করব। 1 বিপিএস এর জন্য আমাদের কত লাগতেছে? 1 বিপিএস এর জন্য আমাদের লাগতেছে হলো 1 বিপিএস এর জন্য লাগবে কত? কম, তাহলে 4 ডিভাইডেড বাই 12000, সহজ কত? 12000। এখন যদি আমরা আরেকটা সংখ্যা হিসাব করি, তাহলে আমাদের এই যে এখানে দেখো, এই 2,65,000 এর জন্য আমাদের কত লাগবে? 2,65,000, তাই না?
আচ্ছা স্যার, তোমরা এটা ক্যালকুলেট করবা, আমি এখানে জাস্ট একটা দেখাচ্ছি। এটা হলো, তাহলে আমাদের লাগবে হলো এর সাথে গুণ হবে 4 * 255,000, এটাকে যদি আমরা এখানে ব্র্যাকেটে ধরে নিই, ডিভাইডেড তোমার 12,000। আমরা দেখি এটা কি রেজাল্ট আসে। এটা এখন এটা যদি আমরা করি তোমাদের, আমি জাস্ট আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, 4,000 গুণ 265, 65,000 একদম, এত ডিভাইডেড, এই তো ডিভাইডেড 12,000, সরি একটু মিস হয়ে গেল। 4 ইন্টু 2,65,000, 2,00,000 আমাদের এত ডিভাইডেড 12,000, 12,000 তার মানে 88। অ্যাকচুয়ালি রেজাল্ট হচ্ছে আমাদের 88, এত লেভেল আর কি। তো ওখানে অ্যাপ্রক্সিমেটলি তোমার এটা যদি আমরা ক্যালকুলেট করি তো অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু আসে হচ্ছে 88 লেভেলস আর কি। তো যাই হোক, এটা যেহেতু আমাদের একটা লগ আছে, লগ 2 থাকার কারণে আমাদের রেজাল্ট আসছে, রেজাল্টের কারণে 98 আসছে। তো এইটার অ্যাকচুয়ালি রেজাল্ট হচ্ছে 88 পয়েন্ট সামথিং, 88.88 এরকম একটা রেজাল্ট। এটা আমরা যেটা দেখতেছিলাম এখানে, যে এইভাবে এই যে এই ক্যালকুলেশন গুলো আমরা করতে পারি। হ্যাঁ, যে if we have এত লেভেলস বিটের এত, if you have এত লেভেলস বিটের এত, তো এইখান থেকেও কিন্তু সেইটাই করা যে আমাদের এল পাওয়ার 2, দ্যাট মিন্স এটার ক্ষেত্রে আমাদের এতটা বিট লেভেল আসবে আর কি। এনিওয়ে আমরা ওয়েট করতে হবে, এটা ডান। আমরা এর পরের একটা এক্সাম্পল দেখি, এটা দেখো নয়েজি চ্যানেল শ্যানন ক্যাপাসিটি এটা। তো ইন রিয়েলিটি উই ক্যান নট হ্যাভ এ নয়েজলেস চ্যানেল, আমরা নয়েজলেস চ্যানেল আসলে আমরা বাস্তব জীবনে পাই না। তো দ্য চ্যানেল ইজ অলওয়েজ নয়েজি থাকে। ইন দিস কেস the Shannon capacity formula is used to determine the theoretical highest data rate for a noisy channel. তো CB log 2 1 plus SNR, জাস্ট আগের মতো SNR is the signal to noise ratio, এর নতুন তার সাথে যোগ হয়েছে এটা। এখন এখানে একটা এক্সাম্পল দিই, খুব সহজ এক্সাম্পল। কনসিডার অ্যান এক্সট্রিমলি নয়েজি চ্যানেল ইন হুইচ দ্য ভ্যালু অফ দ্য সিগন্যাল টু নয়েজ রেশিও ইজ অলমোস্ট জিরো। তার মানে এখানে এসএনআরটা জিরো। ইন আদার ওয়ার্ডস দ্য নয়েজ ইজ সো স্ট্রং দ্যাট দ্য সিগন্যাল ইজ ফেইন্ট। আচ্ছা, ফর দিস চ্যানেল দ্য ক্যাপাসিটি সি ইজ ক্যালকুলেটেড অ্যাজ, তো সি ওই যে বি লগ 2 1 প্লাস এসএনআর, এটা রেজাল্ট, খুব সহজ একটা হিসাব। আচ্ছা, এরপর আমরা দেখো আরেকটা ওই সেম ক্যালকুলেশন, তোমরা একটা দেখবা যে সিগন্যাল টু নয়েজ রেশিও এত আর তার হচ্ছে ব্যান্ডউইথ হচ্ছে এটা, এটা ক্যালকুলেট করছে এবং রেজাল্ট দিয়ে এসেছে, সহজ কথা এটা। আচ্ছা, তোমরা একটু পড়ে দেখবা এটা। আচ্ছা, তারপরে দেখো সিগন্যাল টু নয়েজ রেশিও ইজ অফেন গিভেন ইন ডেসিবেল
assume that the SNR DB36 এইটা আমি তোমাদেরকে একটু দেখাবো SNR DB36 তাই না আমার SNR DB একটা ছিল আচ্ছা and the channel bandwidth is 2 megahertz the theoretical channel capacity can be calculated as তো SNR DB যেহেতু আছে তাহলে SNR DB equal to 10 log 10 SNR এটা আমাদের একটা সূত্র ছিল তারপরে এখন এইখান থেকে যে এইটার পরে SNR ক্যালকুলেশন এর আমাদের রেজাল্ট এটা আসছে এবং ক্যাপাসিটি সি যেটা যেহেতু আমাদের SNR দরকার SNRটা কিন্তু এখান থেকে বের করা হয়েছে বের করে সেই SNR এর ভ্যালুটা এখানে দেওয়া হয়েছে দেওয়ার পর এই রেজাল্ট আসছে আচ্ছা এখন এখানে তোমরা এই যে লগ ক্যালকুলেটর ইউজ করে তোমরা এই ক্যালকুলেশনটা করতে পারবে আমি শুধু তোমাদেরকে এই যে এই ক্যালকুলেশনটা ইনার এখানে যেভাবে করেছে এটাকে আমি একটু খুলে এখানে করেছি সেটা দেখাতে যাচ্ছি সেটা হলো তোমার যে এটা দেখো যে আমরা বললাম এসএনআর কত 36 তাহলে 36 10 লগ এসএনআর 36 10 লগ বেস এসএনআর এটা আমাদের সহজ কথা এরপর আমরা বললাম কি 10 লগ এসএনআর ইকুয়াল 36 মানে জাস্ট 36 কে আমরা রাইট সাইডে নিয়ে আসলাম আচ্ছা এখন এই 10 লগটাকে আমরা ডিভাইডেড করলাম log 10 SNR equal to 36/10 তো এটা ক্যালকুলেট করলে 3.6 আসে আচ্ছা এরপরে কি হলো দেখো SNR equal to 10 পাওয়ার 3.6 equal to এটা আমাদের রেজাল্ট এখন এই যে SNR সমান এটা আমাদের একটা লগ এর ক্যালকুলেশন আছে সেটা আমি দিয়ে রাখছি এখানে যে log base bx of x তখন এইটার মতোই দেখো অলমোস্ট যে এক মিনিট একটু করে তুলি এটা তোমার এখানে log 10 SNR আর এখানে log bx equals to y তো log 10 SNR 36 মানে 3.6 এটা তো এখন SNR মানে এটা তার মানে x equal to কি তাহলে মানে এই যে x1 কি b over y মানে b এর পাওয়ারটা কি y তো ঠিক তদ্রূপ SNR equal to এই যে 10 এই 10 এর পাওয়ার 3.6 এটাকে পাওয়ার করলে আমরা হচ্ছে 3981 পাই এটা হচ্ছে আমাদের লগ এর একটা ফর্মুলা এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশনটা করা হয়েছে এই ক্যালকুলেশনটা অ্যাকচুয়ালি এখানে হয়েছে ওনারা একটু দুই একটা স্টেপ বাদ দিয়েছে আমি দুই একটা স্টেপ বাড়িয়ে একটু সহজে বোঝানোর জন্য তোমাদের বোঝানোর জন্য এটা করেছি আর পরে যে এখানের ক্যালকুলেশন এটা তো অ্যাজ ইট ইজ আচ্ছা এখন দেখো एग्जांपल 4 এইটা তোমরা একটু বাসায় দেখবা হ্যাঁ একই রকম এবং তোমরা খাতা কলমে প্র্যাকটিস করবা এটাও তাই অলমোস্ট সেম যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলবা আমি ইনশাআল্লাহ তোমাদেরকে হেল্প করব আচ্ছা এখন পারফরম্যান্সের ভিতরে আমাদের তিনটা জিনিস হলো ব্যান্ডউইথ থ্রুপুট এবং লেটেন্সি এটা হচ্ছে তিনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বিশেষ করে এই লেটেন্সি থেকে আমাদের অনেক সময় কোশ্চেন থাকে লেটেন্সি বা ডিলে বলে আর আচ্ছা এখন দেখো ব্যান্ডউইথটা কি ব্যান্ডউইথ আমরা আগে পড়েছি যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এবং লোয়েস্ট ফ্রিকোয়েন্সিতে পার্থক্য সেটাকে আমরা ব্যান্ডউইথ বলে থাকি আচ্ছা in networking we use the term bandwidth into context মানে কনটেক্সট বলতে আমরা বলতে চাচ্ছি যে দুইটা পয়েন্ট হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি লোয়েস্ট ফ্রিকোয়েন্সি সেই কনটেক্সট এটাকেই বলছে টু কনটেক্সট আচ্ছা the first bandwidth is hertz refers to range of frequencies in a composite signal or the range of frequencies that a channel can pass এটা হতে পারে সেকেন্ড বলছে যে bandwidth is a bit per second যে পার সেকেন্ডে কি পরিমাণ ডেটা ট্রান্সফার হচ্ছে এটা bandwidth হতে পারে refers to the speed of bit transmission আচ্ছা in a channel or link তার মানে এখানে দুইটা জিনিস আশা করি বুঝতে পেরেছো কিনা আমি জানি না আমি আরেকবার বলতেছি the first হচ্ছে bandwidth এর ফার্স্ট কথা হচ্ছে the bandwidth in hertz এটাকে আমরা হার্টজে তোমার এর একক হচ্ছে hertz refers to the range of frequencies in a composite signal তোমার range of frequencies in a composite signal এ তোমার এই ফ্রিকোয়েন্সি একটা রেঞ্জ রেফার করে নির্দেশনা করে or the range of frequencies that a channel can pass অথবা কি করতে পারে যে তোমার একটা চ্যানেল কি পরিমাণ পাস করতেছে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস the frequency range that can channel pass তাই না অথবা একটা ফ্রিকোয়েন্সি একটা চ্যানেল কি পরিমাণ ফ্রিকোয়েন্সি পাস করতেছে সেটাও ব্যান্ডউইথ হতে পারে ঠিক আছে কি পরিমাণ ফ্রিকোয়েন্সি পাস করতেছে সেটা তোমার কি ব্যান্ডউইথ হতে পারে সেকেন্ড হচ্ছে ব্যান্ডউইথ ইন বিট পার সেকেন্ড যে পার সেকেন্ডে কি পরিমাণ পাস হচ্ছে ওই চ্যানেল দিয়ে রেফার্স টু দ্য স্পিড অফ বিট ট্রান্সমিশন ওটাকে আমরা বলছি কি যে বিট ট্রান্সমিশন হিসেবে রেফার করা হয় নির্দেশ করা হয় ইন চ্যানেল অর লিংক ওই লিংকের তোমার ট্রান্সমিশন রেট আর কি এরপরে
তোমার এখানে the bandwidth of a subscriber link is এত কিলোহার্টজ voice or data. The bandwidth of this line or data transfer can be up to এত bps using a sophisticated modem to change the digital signal to analog. আচ্ছা এখানে আমি একটু তোমাদেরকে তাহলে এটা ডিটেইলস আমাকে একটু বলতে হবে। দেখো the bandwidth of a subscriber মানে সাবস্ক্রাইবার বলতে আমি তুমি যারা বাসায় নেট ইউজ করি তাদের কথা বলা হচ্ছে। the bandwidth of a subscriber line is এত কিলোহার্টজ for voice or data মানে ওই লাইনের এত কিলোহার্টজ এর ব্যান্ডউইথ তারা ইউজ করে। এখানে এটার দ্বারা কি হলো দুইটা কথা আমরা বুঝতে পারি। ফার্স্ট কথা হচ্ছে এটা যে রেফারস টু দ্য রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস, যে ফ্রিকোয়েন্সির রেঞ্জ বোঝানো যেতে পারে, অথবা ব্যান্ডউইথ বিট পার সেকেন্ড, যে পার সেকেন্ডে কি পরিমাণ ডেটা ট্রান্সফার হচ্ছে দুটোই হতে পারে। তারপর ওই চ্যানেলের ক্যাপাসিটি হলো এত কিলোহার্টজ ফর ভয়েস অর ডেটা, মানে ভয়েস কমিউনিকেশন হতে পারে অথবা অন্য টেক্সট অডিও সরি টেক্সট হতে পারে, অডিও তো প্রথমটা। আচ্ছা the bandwidth of this line for data transfer can be up to এত bps 56,000 bps পর্যন্ত কি হতে পারে যে সে ডেটা ট্রান্সফার করতে পারে, এটা বলছে ইউজিং এ sophisticated modem to change the digital signal to analog, digital signal to analog, digital signal থেকে analog signal চেঞ্জ করার জন্য এই পরিমাণ তোমার ডেটা ব্যবহার হতে পারে, সরি এই পরিমাণ বিট পার সেকেন্ডে তোমার ইউজ হতে পারে। সেকেন্ড এক প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে ইফ দ্য টেলিফোন কোম্পানি ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ দ্য লাইন, যদি টেলিফোন কোম্পানি তাদের লাইনের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করে এন্ড দ্য ইনক্রিজ অফ দ্য ব্যান্ডউইথ, এবং ব্যান্ডউইথটাও যদি ইনক্রিজ করে টু 8 কিলোহার্টজ, হ্যাঁ এটা তো ছিল 4 কিলোহার্টজ, এটা 8 কিলোহার্টজ ইনক্রিজ করলো, we can send at the bps by using the same technology, ওই একই ধরনের এই যে মডেম যেটা এই একই ধরনের টেকনোলজি ইউজ করে তারা এত বিপিএস ডেটা ট্রান্সফার করতে পারে। এটা একটা এক্সাম্পল নিয়ে আসছে যে আমরা চ্যানেল ক্যাপাসিটির কথা, যত কিলোহার্টজ ছিল সেটা সর্বোচ্চ আমরা এত আনতে পারি, এত বিপিএস হতে পারে। মানে দেখো এটা কিন্তু তোমার যে সাবস্ক্রাইবার লাইনের কথা বলতেছে, তাই না? খেয়াল করো সাবস্ক্রাইবার লাইন মানে এই যে প্রথম কথা ব্যান্ডউইথ ইন হার্টজ রেফার্স টু দ্য রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস ইন কম্পোজিট সিগন্যাল, তার মানে এটা ওই লাইনের কথা হার্টজ। দ্বিতীয় কথা বললো কি যে দ্য ব্যান্ডউইথ অফ দিস লাইন ফর ডেটা ট্রান্সমিশন, ব্যান্ডউইথ অফ দিস লাইন ওই লাইনে ডেটা ট্রান্সমিটের জন্য ক্যান বি এত বিপিএস, তখন কিন্তু আবার রুল হচ্ছে কি এই যে দ্বিতীয় কথাটা বিট পার সেকেন্ড, কথাটা ক্লিয়ার? দুইটা জিনিস কিন্তু বুঝিয়েছে একই একই তোমার এক্সাম্পল। আবার এখানে টেলিফোন লাইন কোয়ালিটি বাড়ালো, লাইনের ইনক্রিজ করলো ব্যান্ডউইথ এত কিলোহার্টজ, তো ওইখান থেকে আমরা বলছি এত বিপিএস ডাটা আবার পাঠাতে পারি, ঠিক আছে? আচ্ছা আশা করি বুঝতে পেরেছো। থ্রুপুট, থ্রুপুট হচ্ছে যে থ্রুপুট ইজ দ্য মেজারমেন্ট অফ হাউ ফাস্ট ডাটা ক্যান পাস থ্রু এ নেটওয়ার্ক ইন 1 সেকেন্ড। এটা আমরা মনে হয় আগেও বলেছিলাম যে 1 সেকেন্ডে, একটা সেকেন্ডে তোমার তো কি পরিমাণ ডাটা ট্রান্সফার হচ্ছে, এটা হচ্ছে থ্রুপুট। যে দেখো থ্রুপুট ইজ দ্য মেজারমেন্ট, একটা মেজারমেন্ট এটা অফ হাউ ফাস্ট, কত দ্রুত ডাটা ক্যান পাস, ডাটা অতিক্রম করতেছে থ্রু এ নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক দিয়ে ইন 1 সেকেন্ড, একটা সেকেন্ডে, এক সেকেন্ডে কি পরিমাণ ডাটা পাস হচ্ছে, এটা হচ্ছে আমাদের থ্রুপুট। ডাটা আবার অনেক থাকতে পারে কিন্তু একটা সেকেন্ড মানে আমি একটা টাইম কনসিডার করলাম যে 10টা 10 সেকেন্ড, এটা আমি কনসিডার করলাম, এই 10টা 10 সেকেন্ডে আমার নেটওয়ার্ক দিয়ে কি পরিমাণ ডাটা ট্রান্সফার হচ্ছে এটা আমরা ক্যালকুলেট করব, এটা মেজার করা হলো থ্রুপুট। ধরো আমার আরেকটা এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য। আমার ঘরের ভিতরে 10 জন লোক আছে, তো আমার যে দরজা, ওই দরজাটা হচ্ছে আমার ধরো দরজাতে আমরা 2 জন লোক বের হতে পারে, আমি ধরলাম যে 10টা 10 সেকেন্ডে কয়জন লোক দরজাতে বের হলো, ওই 2 জন লোক, ওই 2 জন লোক যে দরজাতে বের হচ্ছে এটা হচ্ছে আমার থ্রুপুট। তো এটা এটা আমার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে তাই যে 10টা 10 সেকেন্ডে কয়টা ডেটা পাস হয়েছে, ওইটাই আমার থ্রুপুট হচ্ছে অফ দিস নেটওয়ার্ক। তো থ্রুপুট ক্যালকুলেট করা হয়, দেখো থ্রুপুট ক্যালকুলেট ফ্রেমস পার সেকেন্ড, পার সেকেন্ডে কতগুলো ফ্রেম বের হচ্ছে ইনটু বিট পার ফ্রেম, এবং ওই ফ্রেমে কতটা বিট আছে, এটা থ্রুপুট ক্যালকুলেশনের সূত্র। এটা আমরা খেয়াল রাখবো কিন্তু ফ্রেমস পার সেকেন্ড, তার এক সেকেন্ডে 10টা ফ্রেম পাস হলো। আমরা যদি একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এখানে দেখি, খারাপ হয় না, আমরা ধরে নিলাম যে
থ্রুপুট হচ্ছে আমাদের ফ্রেম আছে 10টা, 10 ফ্রেম, এটা আমরা ধরে নিলাম 10 ফ্রেমস। আর হচ্ছে পার ফ্রেম কন্টেইন, মানে আমাদের বিট পার ফ্রেম, মানে প্রত্যেকটা ফ্রেমে কতটা বিট আছে, তার মানে আমি ধরলাম পার ফ্রেম কন্টেইন, পার ফ্রেম কন্টেইন সে ফর এক্সাম্পল 100 বিটস ধরে নিলাম আমরা, ঠিক আছে, এই বিটস সে কন্টেইন করতেছে। তাহলে আমাদের রেজাল্টটা সহজ, থ্রুপুট, ধরো থ্রুপুটকে আমরা টিপি দিলাম, থ্রুপুট ইকুয়াল টু, তার মানে ফ্রেমস পার সেকেন্ড, আমাদের 10টা ফ্রেম ইনটু আমাদের বিট পার ফ্রেম, প্রত্যেক ফ্রেমে বিট আছে এটা, তাহলে এটা আমাদের রেজাল্ট। এই হচ্ছে আমাদের থ্রুপুটটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তোমার এটা আমাদের দরকার পড়তেছে না, এই জন্য এটাকে ডিলিট করে দিব। এখন দেখো আমাদের দ্বিতীয় যেটা চ্যাপ্টারে, দ্বিতীয়টা হলো এক্সাম্পল একটা থ্রুপুট এখানে দেওয়াই আছে অলরেডি। তোমার এটা একটু দেখবা 60 দিয়ে ভাগ করে, সেই জন্য সম্ভবত আমাদের এখানে 10 Mbps তো, আর এত ফ্রেমস অলরেডি এখানে দিয়ে রাখছে আর কি, 10 Mbps ক্যান পাস অনলি এভারেজ এত ফ্রেমস পার মিনিট। ও মিনিটকে সেকেন্ডে আনার জন্য 60 দিয়ে ভাগ করছে আর কি, আর কিছু না, ক্যালকুলেট এত, এই হলো কথা। আচ্ছা, তোমরা এটা দেখলেই বুঝবা। এখন দেখো এটা আমাদের লেটেন্সি, খুব গুরুত্বপূর্ণ কথা। লেটেন্সি হচ্ছে এখানে তোমরা একটু দেখে নিও, আমি আর এটা পড়াচ্ছি না। লেটেন্সি ইকুয়াল টু প্রোপাগেশন টাইম, ট্রান্সমিশন টাইম, কিউইং টাইম এবং প্রসেসিং ডিলে, এই চারটা মিলে আমাদের লেটেন্সি হয়। আমরা বেসিক্যালি প্রোপাগেশন টাইম, ট্রান্সমিশন টাইম, কিউইং টাইম এবং প্রসেসিং ডিলে এইগুলো দেখবো, ঠিক আছে। এখানে দেখো প্রোপাগেশন টাইম এবং ট্রান্সমিশন টাইম। প্রোপাগেশন টাইমটা কি? প্রোপাগেশন টাইম হচ্ছে তোমার ডিস্টেন্স বাই প্রোপাগেশন স্পিড। এটা ডিস্টেন্স হলো মিটারে, আর প্রোপাগেশন হচ্ছে মিটার পার সেকেন্ড। তো প্রোপাগেশন স্পিড হচ্ছে এটা আমাদের স্পিড অফ লাইট, যেটা ওইটা আমাদের ওই প্রোপাগেশন স্পিড, স্পিড অফ লাইট যেটা, এটা আমাদের প্রোপাগেশন স্পিড, মনে থাকবে না। আর ডিস্টেন্স হলো যত দ্রুত একটা ডিস্টেন্স একটা ডেটা যাবে সেটাই। দেখেন বলছে, দেখো প্রোপাগেশন টাইম মেজার দ্য টাইম রিকোয়ার্ড ফর এ সিগন্যাল। একটা সিগন্যাল তোমার একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে যে ট্রাভেল করবে, এর জন্য আমার কতটুকু সময় প্রয়োজন হয়, টু ট্রাভেল ফ্রম ওয়ান পয়েন্ট টু দ্য ট্রান্সমিশন মিডিয়াম টু অ্যানাদার। তাহলে একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে যেতে কতটুকু সময় প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমাদের এই প্রোপাগেশন টাইম। আচ্ছা, প্রোপাগেশন টাইম ক্যালকুলেটর, এটা আমাদের প্রোপাগেশন টাইম is equal to distance by propagation speed. Transmission time কি? measure the time required for a signal to be transmitted from sending device to the medium, মানে সেন্ডিং ডিভাইস থেকে টু দ্য মিডিয়াম, মিডিয়ামে যেতে তার কতটুকু সময় লাগছে, মিডিয়াম মানে ওই যে চ্যানেলটা, ওই চ্যানেলে যেতে কতটুকু সময় লাগছে, এটা হলো আমার ট্রান্সমিশন টাইম। আর আর মিডিয়ামের শুরু থেকে অন্য একটা এন্ডে যেতে কতটুকু সময় লাগছে, সেটা হচ্ছে আমাদের প্রোপাগেশন টাইম। তাহলে কি হলো? মেজার দ্য টাইম রিকোয়ার্ড ফর এ সিগন্যাল টু বি ট্রান্সমিটেড ফ্রম সেন্ডিং ডিভাইস টু দ্য মিডিয়াম, সেন্ডিং ডিভাইস থেকে মিডিয়ামে যেতে কতটুকু সময় লাগছে, এটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন টাইম। ট্রান্সমিশন টাইম ক্যালকুলেট করা হয়, ট্রান্সমিশন টাইম ইজ ইকুয়াল টু ডেটা বিটস ডিভাইডেড বাই ব্যান্ডউইথ, ডেটা বাই ব্যান্ডউইথ। তার মানে এটা হচ্ছে, এটা হলো দেখো বিট কতগুলো বিট আমার লাগতেছে, আর ব্যান্ডউইথ হলো বিপিএস, কিন্তু আমরা এখানে ধরবো বিপিএস, বিট পার সেকেন্ড। তার মানে আমরা নিচে একটা ক্যালকুলেশন দেখি, তোমার দেখো what is the propagation time if the distance between 2 points is 12,000। তো যদি দুইটা ডিসটেন্সের আমাদের ডিসটেন্স থাকে, দুইটা পয়েন্টের 12,000, তাহলে তার প্রোপাগেশন টাইম কত? তো প্রোপাগেশন টাইম আমরা বলছি ডিসটেন্স বাই স্পিড অফ লাইট, তাই না? অ্যাজিউম দ্য প্রোপাগেশন স্পিড, ধরিল এই যে প্রোপাগেশন স্পিডটা ধরো 2.4 ইনটু 8, এখানে 10 আছে না, 10 এটা পাওয়ার হবে অ্যাকচুয়ালি 108 না, এটা 10 ওভার 8। আচ্ছা, এমএস এটা হচ্ছে মিটার পার সেকেন্ড ইন কেবল। তাহলে এটা যেহেতু কিলোমিটার আছে, তাহলে এটাকে আমাদের প্রথমে মিটারে কনভার্ট করতে হবে, গুণ 1000 দিতে হবে, 12,000 গুণ 1000 বাই এত, এটা 50 মিলি সেকেন্ড আমাদের এটা হয়েছে প্রোপাগেশন টাইম। আই থিংক সো তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, তো এখানে
সরি, এবার দ্বিতীয় আসো। What are the propagation time and transfer time for 2.5 kilobyte message and email data? If the bandwidth of the network is 1 Gbps, assume that the distance between the sender and the receiver is 12,000 kilometers and the light travels at 2.4 into 108 এই এর কিন্তু পাওয়ার আকারে থাকবে মিটার পার সেকেন্ড। তাহলে বলছে হোয়াট ইজ দ্য প্রোপাগেশন টাইম এন্ড ট্রান্সমিশন টাইম ফর 2.5 কিলোবাইট মেসেজ। তার মেসেজটা কি এত কিলোবাইট, হ্যাঁ ইমেল, তার হচ্ছে প্রোপাগেশন টাইম এবং ট্রান্সমিশন টাইমটা কত, এবং আমাদের ব্যান্ডউইথ অফ দ্য নেটওয়ার্ক ইজ 1 বিপিএস। এটা খেয়াল রাখি, এটা কিন্তু ব্যান্ডউইথ অফ দ্য নেটওয়ার্ক 1 বিপিএস দেওয়া আছে। তাহলে প্রোপাগেশন টাইম বেসিক্যালি আমরা জানি ডিসটেন্স বাই স্পিড অফ লাইট, তাহলে প্রোপাগেশন টাইম যেহেতু 12,000 গুণ 10,000 স্পিড অফ লাইট আগের মতোই। ট্রান্সমিশন টাইমটা কি ছিল? ট্রান্সমিশন টাইম ছিল আমার ডেটা ডিভাইডেড বাই বিপিএস, ডেটা ডিভাইডেড বাই বিপিএস। এটা খেয়াল করো, ডেটা বিটস ডিভাইডেড বাই ব্যান্ডউইথ বিপিএস। তাহলে এখানে দেখো আমাদের ব্যান্ডউইথ অফ দ্য নেটওয়ার্ক ইজ 1 জিবিপিএস, তাহলে ব্যান্ডউইথটা নিচে আসবে। আর আমাদের এত কিলোবিট মেসেজ, এটা হচ্ছে আমাদের ডেটাটা। তাহলে 2.5 কিলোবাইট কে বাইট করেছে 1000 দিয়ে গুণ করে, আচ্ছা তারপর এটা 8 দিয়ে গুণ করে কি বিটে পরিণত করেছে। আর এটা যেহেতু 1 জিবি কে যখন আমরা বিটে করি তো 10 টু দি পাওয়ার 9 করলে বিট কনভার্ট হয়ে যায়, দিয়ে এত মিলি সেকেন্ড আমাদের সময় আসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবং তোমরা এটা ক্যালকুলেশনটা খাতা কলমে করলে আরো ক্লিয়ার হবে। এটা ছিল অন্য একটা কোশ্চেন, তোমরা এটা দেখবা। এটা 5 মেগাবাইট, ব্যান্ডউইথ হচ্ছে 1 এমবিপিএস, এজ এ ডিসটেন্স হচ্ছে ওই 12,000 কিলোমিটার এবং লাইট অফ স্পিড এত। তো প্রোপাগেশন টাইম এটা পেয়েছে দেখো 12,000 গুণ 1000, 2.4 ইনটু এত আগের মতোই। ট্রান্সমিশন টাইম হচ্ছে এটা 5 মেগাবাইট, তাহলে 5 মেগাবাইট যেহেতু, তো প্রথমে তাকে তোমার দেখো মেগাবিট না, কিন্তু আগের কোশ্চেনে ছিল হচ্ছে 2.5 কিলোবাইট, তাহলে এটা মেগা, তাহলে মেগাকে কিলোতে কনভার্ট করবে, কিলোকে আবার তোমার বিটে করবে, তাহলে এই জন্য এই রেজাল্ট হয়েছে, মানে 5 গুণ 1000 গুণ 1000 গুণ 8। আর এটা ছিল কত 1 এমবিপিএস, এমবিপিএস 10⁶। এই যে 1 এমবিপিএস 10⁶, এটা রেজাল্ট তোমরা খাতা কলমে করে দেখতে পারবে। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের সবকিছু এই পর্যন্ত, অনেক লম্বা এটা। তো ঠিক আছে, বেস্ট অফ লাক, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফর প্যাশেন্স হিয়ারিং এন্ড ওয়াচিং।